নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বানি এবং আপনারা দেখছেন খবরিয়া 24-এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। চোখ রাখবো প্রথম খবরে। দিনহাটা কলেজের ভেতরে ঢুকে প্রথম বর্ষের ছাত্র নিতাই দাসকে মারধর করার ঘটনায় আগামীকাল ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে দিনহাটা শহরে মিছিল করে তৃণমূল ছাত্র যুবরা। এই মিছিল থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন কোচবিহার জেলার সভাপতি সাবির সাহা চৌধুরী সহ মাদার গোষ্ঠীর বেশ কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান তোলে ছাত্র যুবরা। ফলে এদিন সন্ধ্যায় এই মিছিলকে কেন্দ্র করে শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল শেষে ছাত্র যুবদের পক্ষ থেকে দিনহাটা কলেজে ধর্মঘটে ডাকতে হয়। কি বলছেন ছাত্রছাত্রীরা আমরা শুনে নেব। মিছিল থেকে একটা স্লোগান শোনা গেল, সাবির সাহার চামড়া তুলে নেব আমরা, জয় ঘোষের চামড়া তুলে নেব আমরা। কি কারণে? তারাই তো দুষ্কৃতী, তারাই তো তাদের ছেলেমেয়েই তো আমাদের ছেলেটাকে মারছে এইভাবে। আপনাদের ছাত্ররা ওরা তো টিএমসিবি নামে দিনহাটা কলেজ থেকে ব্যবসা করে, একটা করে অনার্সের টাকা নিয়ে ভর্তি করায়। তার জন্য আমরা এই বন্ধ করছি এই বছর, যার জন্য লড়াই করতে গিয়ে আজকে আমাদের একজন বন্ধুকে আমরা হারায় বসতে পারছি। যতদিন না আমাদের চামড়া তুলে নেওয়া হচ্ছে হবে, এই আন্দোলন তোমরা আজকে কিসের প্রতিবাদে মিছিল করছো? আগামীকাল ছাত্র ধর্মঘটের জন্য। তোমরা কিসের প্রতিবাদে আজকে মিছিল করছো? আজকে আমরা দিনহাটা আমাদের যে ভাই নিতাই দাস, সে অন্যায়ের বিরুদ্ধে দিনহাটা কলেজে লড়াই করতে গিয়ে আজকে আমাদের ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর যেই দুষ্কৃতীরা তার আমার ভাইদের উপর হামলা করছে, জয় ঘোষ এবং সাবির সাহার নেতৃত্বে এবং হিমুর নেতৃত্বে দিনহাটা কলেজে বহিরাগত ঢুকে আমার ভাইকে এইভাবে মেরেছে যে আমার ভাই বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ সেদিনকে আমার ভাই দিনহাটা কলেজে কিছু দুর্নীতিগ্রস্ত কাজ হচ্ছিল, সেই কাজগুলো আমার ভাই অফিসে বন্ধ করতে গেলে তারা বহিরাগত ঢুকে তারা আমার ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করে। এর বিরুদ্ধে যদি প্রশাসন যদি করার ব্যবস্থা না নেয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংবাদ। ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, অধ্যাপকের শাস্তির দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। শুক্রবার কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ সেন কলেজের এই ঘটনার জেরে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামে। অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কলেজের অধ্যক্ষের দফতরের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অভিযুক্ত অধ্যাপককে ডেকে এনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে। এদিন নির্যাতিতা ছাত্রী অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন আগে একবার বাড়িতে ডেকে নিয়ে যান কলেজের জিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক অচিন্ত কুমার পাল। সেদিনে তার আচরণ ঠিক মনে না হয় সব সময় এড়িয়ে চলেছি, কিন্তু গত শনিবার ফের ফোন করেন, না গেলে ভালো হবে না বলে জানালে যেতে বাধ্য হই, কিন্তু সেদিন আমার সাথে যা আচরণ করা হয়েছে তা মুখে বলা সম্ভব নয়। বিষয়টি আজ কলেজের অন্যান্যদের জানিয়েছি। তারপর সকলে মিলে ঘটনার প্রতিবাদ করেছে। কলেজের ওমেন্স সেলের সদস্যা পুষ্পিতা বারভিন বলেন, শুধু একজন ছাত্রী নয়, আরো অনেককে উত্তপ্ত করা হয়েছে বলে খবর পাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা বৈঠক করে কলেজের অধ্যক্ষকে জানাবো। এমন অধ্যাপক যাতে কোনো কলেজে না থাকেন, তাহলে এভাবেই ছাত্রীদের হেনস্থার শিকার হতে হবে। এ নিয়ে অভিযুক্ত অধ্যাপক কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, অধ্যক্ষকে সব জানানো হয়েছে, যা বলার তিনি বলবেন। আমার যদি দোষ থাকে, যা শাস্তি দেবেন মাথা পেতে দেব। কিছুদিন আগে কোচবিহার শহরের পলিটেকনিক কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে কোচবিহার পলিটেকনিক কলেজে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে। অবশ্যই ঘটনার কিছুদিন পরে অভিযুক্ত অধ্যাপকের বদলি হয়ে যায়। এবার ইভেন্সেল কলেজের এই ঘটনা নিয়ে আন্দোলন কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়। কি বলছেন নির্যাতিতা ছাত্রী? কলেজের ওমেন্স সেলের সদস্য পুষ্পিতা বারভিন কি জানাচ্ছেন এই ঘটনা নিয়ে? অভিযুক্ত অধ্যাপক কি বলছেন? কি ছিল এদিনের ইভেন্সেল ছাত্র বিক্ষোভের চিত্র আমরা দেখে নেব সবটাই। একজন স্যার আমাকে কলেজে ভয় দেখিয়ে, যে কলেজে অনেক প্রবলেম হচ্ছে ভয় দেখিয়ে আমাকে ওনার বাড়িতে ডেকে আমাকে ফিজিক্যালি মেন্টালিভাবে টর্চার করেছিলেন। তার জন্য আমি কমপ্লেন করেছি কলেজে। যেমন কতদিন ধরে করছিল উনি আমাকে ফার্স্ট সেমিস্টারে আমার একটা প্রবলেম হয়েছিল, যার জন্য আমি একদম ওনার বাড়ি গেছিলাম। তো সেদিন ওনার ব্যবহার আমার একদম ভালো লাগেনি। উনি সব কথা একদম আমি যার জন্য পরে আর যাইনি।
তো সেদিন শনিবার আমাকে উনি ফোন করে থ্রেট দেন যে কলেজে আমি যদি না যাই ওনার বাড়িতে তো কলেজে আমাকে নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে, আমাকে ভবিষ্যতে অনেক বিপদে পড়তে হবে। তো এই ভয় দেখিয়ে উনি আমাকে পরপর 2 দিন ওনার বাড়িতে ঢুকেন। পরীক্ষার নাম্বার বা পরীক্ষায় নাম্বার কমিয়ে দেবে, ফেল করেন, এরকম কোনো অভিযোগ করে কি? ফেল করানোর কথা বলেনি, শুধু বলেছে ওনার বাড়িতে গেলে উনি আমার অ্যাটেন্ডেন্স বা আমার ইন্টারনাল কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। স্যার বলছি, যে অভিযোগটা আপনার বিরুদ্ধে আনা হচ্ছে সেটা কি সত্য? প্রিন্সিপাল স্যার রুমে আমি যাচ্ছি, প্রিন্সিপাল স্যার আপনাদের ডাকবেন, আমি যদি দোষী হই তখন সেটা জানাবেন। ঘটনা কি হয়েছিল স্যার? স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এগুলো সত্য? থার্ড ইয়ারে পড়ি, উইমেন্স সেলের মেম্বার। আমার নাম খুশিতা পারভিন। আমাদের এই কলেজের একটা স্টুডেন্ট, তার নাম আমি এখানে নিব না, ওনাকে আমাদের এই কলেজের একটা প্রফেসর, তার নাম হচ্ছে অচিন্ত কুমার পাল স্যার, ডেকে অনেক পড়াশোনার বাহানায় বাইরে ডেকে অনেক কিছু করেছে, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটাকে বলে, সেটা আমরা পুরোপুরি উল্লেখ করতে পারবো না। তো এই জন্যে আমরা চাচ্ছি ওনাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া উচিত। কোনো কলেজে ট্রান্সফার না করুক, তাকে যেন অন্য কলেজে গিয়ে উনি অন্য কোনো মেয়ের সাথে এরকম করতে পারে, তার সব থেকে ভালো হবে ওনাকে কলেজ থেকে একবারে বের করে দেওয়া উচিত, ওনার প্রফেসর লাইফটা শেষ করে দেওয়া উচিত। কতদিন ধরে মেয়েটার সঙ্গে এরকম করছিল বলে? মেয়েটাকে এটা তো ঠিক আমরা জানি না, বাট আমরা যতটুকু শুনেছি 7 দিন ধরে এরকম করছে। তো মেয়েটা খুব অসুস্থ ছিল, তার জন্য মেয়েটা কিছুদিন থেকে কলেজে আসতে পারিনি, বাট যখন আজকে এসেছে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছে, তারপর আমরা সবাই মিলে স্যারের ওখানে গিয়ে স্যারের সাথে কথাবার্তা বলেছি, তারপর আমরা জানতে পারছি এইসব ঘটনা। পরের সংবাদ, বিদ্যুৎ দপ্তরের এক স্টেশন ম্যানেজারকে গ্রেপ্তারের দাবি তুলে থানায় গণডেপুটেশন দিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আজ মাথাভাঙ্গা থানায় এই গণডেপুটেশন হয়। আন্দোলনকারীদের অভিযোগ, মাথাভাঙ্গা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার মাহবুব হোসেন তাদের এক সমর্থকের বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহিলার সাথে অশালীন আচরণ করেন। 30 সেপ্টেম্বর এই ঘটনার পরের দিন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এতদিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। আর সেই কারণেই তাদের এই গণডেপুটেশন বলে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা পরিমল বর্মন জানিয়েছেন। ভারত ভুক্তি চুক্তি মেনে কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য ঘোষণা না করা পর্যন্ত বিদ্যুৎ বিল বয়কটের ডাক দেয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এর ফলে জেলা জুড়ে বহু গ্রেটার সমর্থক বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে জেলার বিদ্যুৎ দপ্তরের কর্মী আধিকারিকরা মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যাচ্ছেন, আর মাথা ভাঙ্গায় তা করতে গিয়ে এই অভিযোগ উঠেছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা পরিমল বর্মন কি জানাচ্ছেন আমরা শুনে নেব। যে গণডেপুটেশন দিচ্ছি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা এর আগে ডিএম সাহেব এবং বিদ্যুৎ রিজিওনাল ম্যানেজার সবাইকে আমরা ডেপুটেশন দিয়েছি যে ভারত ভুক্তি চুক্তি মোতাবেক কুচবিহার মানুষ যতদিন তাদের আইডেন্টিফিকেশান ক্লিয়ার করতে পারবে না ততদিন পর্যন্ত আমরা বিদ্যুৎ বিল দেব না। তো এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরের মাথাভাঙ্গা স্টেশন ম্যানেজার উনি অবৈধভাবে আমাদের গ্রেটার কর্মীর বাড়িতে গিয়ে তার গার্জিয়ান না থাকা অবস্থায় সেই মহিলার উপর, মালতী বর্মনের উপর যে অন্যায়ভাবে অশ্লীল আচরণ করে এবং অশ্লীল ব্যবহার করে এবং ওনার গায়ে হাত দেয় এবং ধাক্কা মারি ফেলায় দেয়, তারপরে কাপড় ধরে এবং ব্লাউজ ধরে টানাটানি করে, এমন অবস্থা একদম তপশিলি জাতি, রাজবংশী সম্প্রদায়ভুক্ত একটা তপশিলি জাতি উপজাতির যে অত্যাচার নিবারণ আইন আছে, মাহবুব হোসেন একজন অতপশিলি জাতিভুক্ত। আমরা এই আইনের উপর আইসি সাহেবকে আমরা লিখিতভাবে অভিযোগও করছি। লিখিতভাবে অভিযোগ করা সত্ত্বেও আজ পর্যন্ত আইসি সাহেব যে পদক্ষেপ নিলেন না, কী কারণে নিলেন না, কেন মাহবুব হোসেনকে গ্রেপ্তার করলেন না, সেটাই আজকে আমরা জানতে আসছি। গণডেপুটেশনের মাধ্যমে আজকে আমরা স্মারকলিপি প্রদান করব আইসি সাহেবকে। আমরা জানতে চাই মাহবুব হোসেনের সঙ্গে আইসি সাহেবের কি এমন একটা ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত আইসি সাহেব কেন মাহবুব হোসেনকে গ্রেপ্তার করলো না। কি নাম আপনার? পরের সংবাদ, 3 দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে শিলিগুড়ি উত্তরকন্যা থেকে সড়ক পথ দিয়ে ঘোষপুকুর বাইপাস হয়ে সোজা বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে বিমানে করে কলকাতায় পৌঁছন তিনি। জানা গিয়েছে এদিন কলকাতায় তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকে যোগ দেবার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত 3রা অক্টোবর উত্তরবঙ্গে সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গজলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার সাংবাদিকদের সংবর্ধনা ও হিন্দিভাষী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং উত্তরকন্যাতেই রাত্রি যাপন করেন। আজ কলকাতায় ফিরে যান মুখ্যমন্ত্রী। পরের সংবাদ,
পুলিশ প্রশাসন, দুষ্কৃতী আর তৃণমূল মিলেমিশে এক হয়ে গিয়েছে। শুক্রবার রায়গঞ্জের ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিজেপির অনির্দিষ্টকালের রিলে অনশন মঞ্চে সামিল হয়ে এমনটাই বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কাঁথি আদালত চত্বরে দুষ্কৃতীদের বোমাবাজিগুলির ঘটনা ও আসামিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার প্রসঙ্গ নিয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বললেন আমরা শুনে নেব। আজকে কিসের আন্দোলন হচ্ছে? আমরা জানি যে গত কয়েকদিন আগে ইসলামপুরে রাজেশ সরকার এবং তাপস বর্মন দুটো ছেলেকে, ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সারা বাংলা জুড়ে যে উথাল পাথাল হয়েছে শুধুমাত্র এই দুটো ছেলের বিচারের জন্য। এবং আজকে সেই জন্যই আমাদের এই আন্দোলন, আমাদের অনশন, রায়গঞ্জে আমাদের ছেলেরা অনশন করছে এবং আমাদের গত 5 দিন ধরে এইখানে অনশন মঞ্চ এবং অবস্থান মঞ্চ তৈরি হয়েছে এবং আমরা সেই অবস্থান মঞ্চে গিয়ে সামিল হয়েছি যে সিআইডি তদন্তে কেউ ভরসা করছে না, পরিবার লোকেরাও ভরসা করছে না, বিশ্বাস করতে পারেন না রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে। আমরা সিবিআই তদন্ত চাইছি, আসল সত্যিটা বেরিয়ে আসুক। দুটো জিনিস, একটা হচ্ছে পরের সংবাদ, মালদা ও মুর্শিদাবাদকে মাদক ইন্ডাস্ট্রিতে পরিণত করছে মাদককারীরা। কালু শেখ ও নজরুল শেখের পর গতকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নতুন জালাদিপাড়া গ্রাম থেকে ধৃত মাদক কারবারি আলম হোসেনকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়। প্রসঙ্গত গত 27 সেপ্টেম্বর রাতে কালিয়াচকের মজুমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় নজরুল শেখ নামে মাদক কারবারের এক জায়কে। সে মাদক ইঞ্জেকশন তৈরিতে মাস্টার ছিলেন। মাদক কারবারের অভিযোগে 2010 সালে বাংলাদেশে সে গ্রেপ্তার হয়। গত 28 সেপ্টেম্বর মালদা জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জাজের নির্দেশে নজরুলকে নিজেদের হেফাজতে নেন এনসিবি। তাকে জেরা করে উঠে আসে আলম হোসেনের নাম। অবশেষে গতকাল শামশেরগঞ্জের নতুন জালাদিপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আলমকে। এদিন এনসিবির আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় কি বললেন আমরা শুনে নেব। যে যাকে গতকাল মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে তার ডিটেলসটা কি? গত 24/7/2018 তারিখে কালু শেখ নামে একজনকে অ্যারেস্ট করা হয়। এনসিবি অথরিটিরা তাদেরকে ধরে এবং তার কাছ থেকে 4977 পিস বুফেনরফিন ইঞ্জেকশন পাওয়া যায় এবং সেই বুফেনরফিন ইঞ্জেকশনটা যেটা হচ্ছে নার্কোটিক সাইকোট্রপিক সাবস্টেন্সের অ্যাক্টের মধ্যে পড়ে এবং সেটা ইললিগাল। সেই পরিপ্রেক্ষিতে নার্কোটিক সাবস্টেন্সের ওই অ্যাক্টে, এনডিপিএস অ্যাক্টে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে নোটিশ দেওয়া হয় এবং তার কাছ থেকে জানা যায় একজন যার নাম হচ্ছে নজরুল শেখ, সে এই মালগুলো তৈরি করে এবং তৈরি করে তাদের মাধ্যমে এই মালগুলো মালদা, লালগোলা হয়ে বিভিন্ন জায়গায় এবং এমনকি বাংলাদেশেও তারা সাপ্লাই করে। পরবর্তীকালে এই নজরুল শেখ 28/9/2018 তারিখে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর তার রিমান্ড হয় এবং তাকে রিমান্ডে নিয়ে যাওয়ার পর সে এটা কনফেস করে এবং কনফেস দিয়ে বলে যে এই মালগুলো আলম শেখ, যার বাড়ি হচ্ছে শামশেরগঞ্জে, সেই ব্যক্তির কাছে গেলে আরও কিছু মাল রিকভারি হতে পারে। সেই ইনফরমেশন পেয়ে তারা ওইখানে আসে এবং শামশেরগঞ্জ বাস স্ট্যান্ডের ওখানে আসে, কিন্তু প্রথম দিন কিছু পায়নি। পরবর্তী দিন তারা আবার নতুনভাবে রেটের জন্য রেডি হয়, প্রিপারেশন নেয় এবং দেয় এবং সেই আলম শেখ, যার বাড়ি শামশেরগঞ্জ, তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার আগে তাকে যখন ধরে তার কাছে একটি বাক্স থাকে এবং সেই বাক্সর মধ্যে 1825টা বুফেনরফিন ইঞ্জেকশন পাওয়া যায়, যেটা অবৈধ। কষ্ট পেল। পরের সংবাদ, 16 ভরি সোনার গহনা সহ 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। গত 21 সেপ্টেম্বর মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরে ডাকাতির ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে তাদের অবস্থান জানতে পেরে পুলিশ গ্রেপ্তার করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করেছিল, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে ও চুরি যাওয়ার সমস্ত মালপত্র উদ্ধার করে। সম্প্রতি মেদিনীপুর শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। কয়েক মাস আগে বেশ কিছু বাড়িতে চুরি সহ রাস্তাঘাটে মহিলাদের মোবাইল ও হাড় ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। পুলিশ এই সমস্ত কিছুর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিতে সফলতাও মিলেছে। 21 সেপ্টেম্বর মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের বাসিন্দা মনোজ মাইতির বাড়ি থেকে রাতের বেলা চুরি গিয়েছিল 16 ভরি সোনার গহনা সহ মোবাইল ও অন্যান্য জিনিসপত্র। পরের দিন কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই চুরির পরে চোরের দল কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে জানতে পারে মেদিনীপুর শহরের সিপাই বাজারের বাসিন্দা 2 যুবক এই চুরির ঘটনায় জড়িত। চুরি যাওয়া মোবাইলের ব্যবহারের
বাড়ির অবস্থান সূত্র ধরে বৃহস্পতিবার তাদের ঘেরাও করে ফেলে পুলিশ। পুলিশের কাছে ধরা পড়ার আগে অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টাও করে তারা, কিন্তু পুলিশের কলকৌশলে শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবকের শুক্রবার তোলা হয়েছে মেদিনীপুর আদালতে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই ঘটনা নিয়ে কি জানালেন আমরা শুনে নেব। গত রাত্রি আমরা আমাদের একটা ক্রাইম যেটা গত মাসে 21 তারিখে হয়েছিল, বাড়ি থেকে একটা চুরি হয়েছিল বড়, মনোজ মাইতি বাড়ি থেকে চুরি হয়েছিল, ওখান থেকে মোটামুটি 16 ভরি গোল্ড, যেটা একটু আগে আপনারা দেখলেন, ওটা আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের কোতওয়ালি থানা আর আমাদের স্পেশাল সেল এসওজি টিম অফিসার্স দুজনই এখানে আছেন, অ্যান্ড ডিএসপি অ্যাডাম আছেন। ওনারা এরা যৌথভাবে এই দুজন আসামি যাদের নাম হচ্ছে শেখ আশিক অ্যান্ড শেখ সাদ্দাম, দুজনই কোতওয়ালি থানায় এরা বাসিন্দা, এদের দুজনকে আমরা ধরেছি। এই দুজন মিলিয়ে এটা হাউস থ্যাফট করেছিল, অ্যান্ড এদের কাছ থেকে পুরোই যেটা স্টোলেন প্রপার্টি ছিল 16 ভরি ভিন্ন ভিন্ন অর্নামেন্টস ছিল, সেটা আমরা রিকভারি করতে পেরেছি। পরের সংবাদ, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদা জেলার ইংরেজ বাজার রামকৃষ্ণ পল্লীর নিজস্ব বাসভবনে। এদিন বাড়ির পরিচারিকা কাজ করতে এসে ডাকাডাকি করতে শুরু করে। তারপর আশেপাশের লোকজন এসে দেখেন তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত রেজিস্ট্রারের নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। তিনি হুগলি জেলার ডানকুনির বাসিন্দা ছিলেন। ইন্দ্রজিৎ বাবুর ভাই অমিত চট্টোপাধ্যায় কি জানালেন আমরা শুনে নেব। আমাদের খালি জাস্ট খবর পেয়েছি সিরিয়াসলি অসুস্থ, লোকাল কাউন্সিলর। তারপরে এসে কি দেখলেন? রাত্রি 9টার সময় এসে আমরা কিছুই দেখতে পাইনি, ডেড বডি খালি দেখতেও পাইনি, এখনো পর্যন্ত আমরা ডেড বডি। কোথায় থাকতো? কোন এলাকায় থাকতো? যে রামকৃষ্ণ পল্লী। মানে একাই থাকতো? একাই থাকতো। ফ্যামিলি কোথায় থাকতো? ফ্যামিলি ডানকুনি, কলকাতা। কি করতেন কর্মসূত্রে? পরের সংবাদ, ফের রাজ্যের মন্ত্রিসভার রদ বদল হলো। এদিন পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি দপ্তর থেকে ব্রাত্য বসুকে সরিয়ে দিয়ে ওই দপ্তরে ভার দেওয়া হলো অমিত মিত্রকে। এখন থেকে বায়োটেকনোলজি দপ্তরের দায়িত্বে থাকবেন ব্রাত্য বসু। পরিকল্পনা দপ্তরের পাশাপাশি কৃষি ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন অসীমা পাত্র। সূত্রের খবর, অনেকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই রদবদল ঘোষণা করা হলো। দপ্তরের কাজে গতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেননি ব্রাত্য, যার জন্য মুখ্যমন্ত্রী তার কাজে অসন্তুষ্ট। এর আগেও শিক্ষা দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্রাত্য বসুকে। পরের সংবাদ, জমিতে সেচের জল নাকে কেন্দ্র করে বজসার জেরে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবপুর থানার জাজুইল গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হাবিবপুর থানায়। অভিযুক্তরা পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত নারায়ণ মণ্ডল কি বলছেন আমরা শুনে নেব। সামনে জল নিয়ে খাইয়ে মার্শালের জল নিয়ে কারা নিয়েছিল? ওই রুমাচরণে নিয়ে। তারপরে কি বলেছিল? আমাকে তো বলেনি, নিজের মনে জল ভরেছে। তো জলটা ভরেছে ভালো কথা, পাইপটা তো জোড়াতে দিতে হবে। তোকে বলা হচ্ছে পাইপটা তাহলে জোড়া দিয়ে যান, যখন খুলছেন ভালো কথা জোড়া দিয়ে যান, কারণ এখন রাইতের পর তো লোক পাবো না, আমি জুমের কাকে ডেকে পেলাম, আর একলা জোড়া দেওয়া যাবে না। পরের সংবাদ, শহরের মধ্যে আস্ত একটি গ্রাম তৈরি হচ্ছে মালদায়। এবারের দুর্গাপুজোর থিম দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির থিম আদর্শ গ্রাম। সেই জন্য আস্ত একটি গ্রাম তৈরি হচ্ছে মালদহ শহরে। প্রতি বছরে মালদা শহরে পুজোয় চমক দিয়ে থাকেন দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির আয়োজকেরা। প্রায় 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে আদর্শ গ্রাম তৈরির কাজ।
শহরে বসেই গ্রামের দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। চোখের সামনে সবুজ ধানক্ষেত, দিঘিতে ঘুরে বেড়াচ্ছে হাঁসের দল, লাল মাটির রাস্তার ধারে মাথা তুলেছে কাশফুলের শাড়ি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাটির একচাল কিংবা দোচালা ঘর, কোথাও বাঁশ চাটাইয়ের বেড়ার ওপর তাল পাতার ছাউনি, রয়েছে প্রাথমিক স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র, ধান ভরা গোলা, সাঁওতাল বাড়ির সামনে তুলসী বেদি। এভাবেই আদর্শ গ্রামের ছবি ফুটে উঠবে মালদহের দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির পুজোয়। এবার পুজোর 52তম বছর, বাজেট প্রায় 21 লক্ষ টাকা। শস্য শ্যামলা পল্লী বাংলা করে এবার মালদহে চমক দিতে চলেছে এখানকার পুজো উদ্যোক্তারা। নন্দীগ্রামের শিল্পী নবকুমার লাল প্রায় 2 মাস ধরে সদল বলে ঘাটটি গেড়েছেন মালদহে। একদল পুরুষ মহিলা তার তত্ত্বাবধানে দিনরাত কাজ করে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার রূপ। বাঁশ ও চাটাইয়ের বেড়ার ওপর মাটির প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে ঘরবাড়ি। অস্থায়ীভাবে পুকুর কেটে সেখানে পদ্ম ফুলের চাষও শুরু হয়েছে। গোটা গ্রাম জুড়ে লাগানো হচ্ছে বিভিন্ন শাক, সবজি ও ফুলের গাছ। এবারের পুজোয় এই আদর্শ গ্রামে আসলে ভালো লাগবে কথা বলাই যায়। পুজো কমিটির সম্পাদক অমিতাভ শেঠ কি বলছেন এবং শিল্পী নবকুমার লাল কি বলছেন আমরা শুনে নেব। কোথায় বাড়ি? পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম থানা রায়নগর গ্রাম। বলছি কোথায় এসছেন, কি বানাচ্ছেন? আমি এসেছি আপনাদের মালদা জেলা বালুচর কল্যাণ সমিতির মাঠে 2018 দুর্গাপুজোর একটা থিম বানাতে। থিম বিষয়টা ছিল প্রত্যন্ত পল্লী বাংলা। থিম নিয়ে আমি বর্তমান কাজের মধ্যে ব্যস্ত রয়েছি। আমার এই গ্রাম বাংলা থিমের মধ্যে রয়েছে একটা সুস্থ গ্রাম, সুস্থ মানুষ বাঁচতে গেলে যেগুলো দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো থাকতে হয়। আমার প্রায় এই সমস্ত আইটেমগুলো রয়েছে গ্রাম বাংলা। যেমন কি? যেমন রয়েছে ধানের মাঠ, ক্ষেত, সবজি, পুকুর, নদী, নালা, তার মধ্যে রয়েছে প্রাথমিক স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ ফাঁড়ি, মন্দির, কামারশাল, কুমোরশাল, গ্রামে যা থাকা দরকার, মায়ের মন্দির। আমি প্রায় গত 2.5 মাস থেকে কাজ করতেছি, 12-14 জন করে, এই মুহূর্তে 10 জন রয়েছি। আমি আশা করছি পাবলিকের মুখে যেটুকু কথা শুনেছি, আশা রাখছি অনেকটাই আমাদের কাজ সাকসেস হবে। রয়েছে সমস্ত বাঁশ কাঠ, দড়ি, পেরেক, হ্যাঁ, এই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের এই মাটির কাজ চলছে। বাঁশের কাজ, দড়ির কাজ, খেরের কাজ, খড়ের কাজ, তালপাতা, ছাউনির আইটেম বহু রকম রয়েছে। খড়ে রয়েছে, খেরে রয়েছে, তালপাতা রয়েছে। আমাদের 52তম বর্ষ। এই 52তম বর্ষে আমাদের হচ্ছে পুজোর থিম হচ্ছে প্রকৃত বাংলা নির্মল গ্রাম। একটা প্রকৃত গ্রামে যা যা থাকে, যেমন পুকুর, পাটাল, পুকুর, ধান ক্ষেত, জমি, তারপর হচ্ছে নালা, তার 2তলা মাটির ঘর, 1তলা মাটির ঘর, পুরো ঘর, শিব মন্দির, প্রাইমারি স্কুল, উপস্বাস্থ্য কেন্দ্র, কাঁচা রাস্তা, সব পরিপূর্ণ বাংলা গ্রাম হচ্ছে। প্রতিমা হচ্ছে সাবেকি প্রতিমা, এক ছেলে সাবেকি প্রতিমা। আর আমাদের বাজেট মোটামুটি 21 লক্ষ টাকা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা জেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যারা পাড়ার মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণ করা হবে। এবং যেটা সবচেয়ে বড় হচ্ছে যে যারা গরিব ছাত্র যারা, তাদের জন্য শিক্ষা সামগ্রী দান করা হবে। এই গ্রাম্য পরিবেশ থিমে মাথা। আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24-এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম, অল দ্য টাইম। নমস্কার।